সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। বঙ্গভবনের নতুন প্রধান বিচারপতি ও আরও 2 উপদেষ্টার শপথ, দেশে ফিরলে অপরজন নেবেন। পুলিশকে দ্রুত কাজে ফিরতে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার, নিরপেক্ষ গণমাধ্যমের ওপর গুরুত্ব আরোপ। ডিসকাস করব, আমরা একটা তারিখ দিয়ে দেব, এই তারিখের মধ্যে যদি না আসেন আমরা ধরে নেব দে আর ডেজার্টার। ঢাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গোলাগুলি, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অর্থ উপদেষ্টার। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। শনিবার হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের প্রয়াত জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং প্রয়াত জাতীয় অধ্যাপক সুফি আহমেদের ছেলে। 2003 সালের 27 এপ্রিল অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান তিনি। 2 বছর পর 2005 সালের 27 এপ্রিল হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হন সৈয়দ রেফাত আহমেদ। প্রধান বিচারপতির পরই শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের আরও 2 উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় পোদ্দার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। মনোনীত আরেক উপদেষ্টা ফারুক আজম যুক্তরাষ্ট্র থেকে রাতে দেশে পৌঁছবেন। তিনি সোমবার বা মঙ্গলবার শপথ নিতে পারেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দিতে সময় বেঁধে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম শাখাওয়াত হোসেন এসব কথা বলেন। এর আগে সকালে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি জানান, নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর হুকুমদাতাদেরও গ্রেপ্তার করে কঠিন শাস্তি দেওয়া হবে। আরও বলেন, পুলিশ চলবে একটি কমিশনের অধীনে। কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘিরে সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে রবিবার ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আসেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সবার সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। পরে গণমাধ্যমকে তিনি বলেন, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। এই পুলিশকে ব্যবহার করেছেন লাঠিয়াল বাহিনীর মতো। এই পুলিশকে ব্যবহার তৈরি করেছে, মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে। 7.62 দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। হুকুমদাতা যারা ছিল, they should be punished and severely punished. আমাদের দেশে না পারলে বিদেশে পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। I will insist পুলিশ will be under পুলিশ কমিশন। পুলিশ সদস্যদের সময় মতো কাজে যোগ দিতে হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই তারিখের ভিতরে যদি যে পুলিশ সদস্যরা যদি না আসেন আমরা ধরে নেব দে আর ডেজার্টার। আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে এই যে ঘাটতিটা এটা পূরণ করে, অনেক মেকানিজম আছে। গণমাধ্যমের নিরপেক্ষতার উপর গুরুত্বারোপ করেন সাবেক এই সেনা কর্মকর্তা। অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লাচিল্লি করেন, যা করেন, আই উইল ডু দ্যাট। আমি আপনাদেরকে প্রমিস করতেছি, যদিও আমার বিষয় না, আমার বিষয়ও বটে। এই মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। এদিকে আইজিপি জানিয়েছেন, সাম্প্রতিক আন্দোলনে পুলিশের অনেক সদস্য হতাহত হয়েছেন। টোটাল 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এটা এই 2 জন র্যাব সদস্য সহ আহত অসংখ্য। আমাদের এই হসপিটালেই চিকিৎসা নিয়েছে 507 জন। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। বেশি করে ইনজিউর্ড ঢাকা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই সালুম গ্রুপের কয়েকশো বহিরাগত সকালে জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন। তাদের বাধা দিলে কর্মকর্তাদের উপরে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এই সময় শফিউল্লাহ সর্দার, আব্দুল আল মামুন, আব্দুর রহমান ও বাকি বিল্লাহ সহ ব্যাংকের 5 জন কর্মকর্তা গুলিবিদ্ধ হন।
ব্যাংকের কর্মকর্তারা জানান, সকাল 10:15টার দিকে তারা জামানতবিহীন ও অনিয়ম করে ঋণ কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আকস্মিকভাবে এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা সহ প্রায় শতাধিক লোক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন। তাদের বাধা দিলে বহিরাগতরা এলোপাতাড়ি গুলি করেন। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ইসলামী ব্যাংকে অস্থিরতা তৈরির জন্য দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রোববার অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এদিন সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে অন্য উপদেষ্টার কথা বলেন। আমি বলছি যে কোনো কেউ তাদের আইনের আইনত অ্যাকশন নিতে হবে, যেই হোক। কারণ কে করেছে না করেছে এটা আপাত দৃষ্টিতে যেটা করে থাকে। আমি তো একবারে ম্যাজিস্ট্রেট ছিলাম, ধর্মাকর্তা আমাদের সময় খুব শুনি আমরা যে করেছে তাকে ধরে, তারপরে কে করেছে না করেছে, কিন্তু যারা ডিস্টার্ব করে সে করে ক্রিয়েট করেছে কেউ নোবডি ইজ অ্যালাউড। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি এবং এই বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে। আর নারী টি-20 বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি। যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে এবং স্টেট লেভেল থেকে সিকিউরিটিটা আমরা এনশিওর করব। আমরা ইউএনের সাথেও কথা বলবো যাতে তারা সাজেস্ট করে কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায়। আর অবকাঠামোগত কিছু উন্নয়নের ব্যাপার আছে সেগুলো মাননীয় সচিব আমাকে নিশ্চিত করেছেন যে কমপ্লিট করা হয়ে যাবে এর মধ্যেই। প্রথাগতভাবে যেভাবে প্রশাসন চলছে তার কিছু মূল্য আছে। এতদিনের সিস্টেম তো মূল্যহীন হতে পারে না, কিন্তু ডেলিভারি বেটার করতে জনগণের প্রত্যাশা পূরণের জায়গাটা বেছে নিয়ে এই যে গণ অভ্যুত্থানটা হয়ে গেল, সেই অভ্যুত্থানের থেকে যে প্রত্যাশাগুলো আছে সেগুলোর সাথে আমাদেরকে একটা সংযোগ ঘটাতে হবে। সেটা আমি আগে বুঝে নিই যে কাজের ধরনটা কি কি কাজ আসে না আসে ইত্যাদি ইত্যাদি। তো ঠিক এই মুহূর্তে বলা যাবে না যে কোনটা অগ্রাধিকার পাবে বা পাবে না আর কি। ফার্স্ট অফ অল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট ইজ, দেন আমি প্রায়োরিটাইজ করবো। এই পুরো সরকারটাই চ্যালেঞ্জ। পুরো সরকারের সামনে যে দেশের যে চলমান অবস্থা সেটা একটা চ্যালেঞ্জ। গ্লোবাল অ্যাগ্রো ট্রেড প্রাইভেট লিমিটেড গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 15 জনের মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য 8 অক্টোবর দিন ধার্য করেছে আদালত। রোববার ঢাকার 3 নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দাখিল করেন। এরপর আসামি পক্ষ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী 8 অক্টোবর নতুন দিন ধার্য করেন। 2007 সালের 2 সেপ্টেম্বর তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে দুদক। দীর্ঘ 9 বছর পর ভারত থেকে বাংলাদেশে ফিরলেন বিএনপির নেতা সালাউদ্দিন। বেলা 2:15টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাবেক এই প্রতিমন্ত্রী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনকে বিমানবন্দরে স্বাগত জানান দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। একই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল সালাউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা হাসান মাহমুদ তার স্ত্রী ও সন্তানের সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এই নির্দেশ এরই মধ্যে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়েছে।
এতে বলা হয় হাসান মাহমুদ তার স্ত্রী নুরুন ফাতেমা এবং মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়ী হিসাব জব্দ করতে হবে। 2012 সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এই নির্দেশনার ফলে ওই 3 জনের ব্যক্তিগত কিংবা ব্যবসায়ী ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না। হাসান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে হাসান মাহমুদকে আর প্রকাশ্যে দেখা যায়নি। চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ। রোববার তিনি শিক্ষা মন্ত্রণালয় বরাবর এ পদত্যাগপত্র পাঠান। কাজী শহীদুল্লাহ অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় আছেন। গত বছর ধরেই তিনি সেখানে অবস্থান করছেন। মাঝে শুধু একবার দেশে আসেন কাজী শহীদুল্লাহ। এর ফলে দীর্ঘদিন ধরে ইউজিসির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আলমগীর। অবিলম্বে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন 2011 সালে চাকরিচ্যুত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকশো কর্মকর্তা কর্মচারী। চাকরিচ্যুতদের দ্রুত পুনর্বহাল সহ 3 দফা দাবিতে সকালে গাজীপুরের বোর্ড বাজারে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে চাকরি রক্ষা কমিটির সদস্যরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক প্রশাসনিক কর্মকর্তা হানিফ খন্দকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে চাকরিচ্যুত কয়েকশো কর্মকর্তা কর্মচারী অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা জানান 2011 সালে আওয়ামী লীগ সরকারের সময় উচ্চ আদালতে ভুয়া তথ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 8 শতাধিক কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা চাকরি ফিরে পেতে আন্দোলন শুরু করেছেন। থাকবো অবৈধভাবে ভুয়া তথ্য আমি প্রয়োজনীয় কিছু এই চাকরি এই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। দর্শক, আগেই জানিয়েছি আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে ফেরার সময় বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে রাজধানী ছাড়া জেলা পর্যায়ে 502টি থানায় কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী মর্তুজা জুয়েল বরিশাল থেকে। জুয়েল, বরিশালে পর্যন্ত কয়টি থানায় কার্যক্রম শুরু হয়েছে জানাবেন। বর্তমানে কি ধরনের সেবা দেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, সার্বিকভাবে জনমনে কি স্বস্তি ফিরতে শুরু করেছে কিনা? গতকাল থেকে জেলার মধ্যে 11টি থানা এবং বিভাগের 42টি থানায় সেনাবাহিনীর সহযোগিতায় সীমিত আকারে কার্যক্রম আরম্ভ করেছে পুলিশ বিভাগ। আমরা মহানগর এলাকার 4টি থানায় ঘুরে দেখেছি গত 2 দিনের যে চিত্র, সেটি হলো যে খুবই অল্প সংখ্যক পুলিশ কর্মকর্তা এবং সদস্য তারা কাজে ফিরেছেন এবং নিয়মিত মামলা জিডি ইউডি মামলা যেগুলোকে বলা হয়েছিল এগুলো তারা গ্রহণ করেছেন। কোতোয়ালি মডেল থানায় আমি এই মুহূর্তে রয়েছি। এখানকার যিনি সহকারী কমিশনার তিনি কিছুক্ষণ পরে মুস্তাফিজুর রহমান আমাকে জানিয়েছেন যে গতকালকে 3টি মামলা তারা এই থানায় গ্রহণ করেছেন। এর বাইরে যে নিয়মিত যে সেবা নাগরিকরা যারা আসছেন সেই সেবাগুলো তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। তবে এখানে নিয়োগপ্রাপ্ত যে সংখ্যক পুলিশ সদস্য কিংবা এসআই এএসআই পদমর্যাদায় যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু সকলেই এখানে একযোগে এখনো যোগদান করেননি। থানার অভ্যন্তরে আমরা দেখেছি যে অধিকাংশ চেয়ার টেবিল ফাঁকা রয়েছে। তবে এখানে কিন্তু একদম 24 ঘন্টাই সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে এবং পুলিশ বিভাগকে তারা সহযোগিতা করছেন। এই মুহূর্তে থানার চিত্রটি যেটি আমরা দেখতে পাচ্ছি যে সেনা সদস্যরা তারা অবস্থান করছেন পুলিশ বিভাগকে সহায়তা করার জন্য এবং ভিতরটা কিন্তু অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছে। এখানে মহানগর এলাকার অত্যন্ত ব্যস্ততম গুরুত্বপূর্ণ এই কোতোয়ালি মডেল থানা কিন্তু সবসময় গ্রাহকদের লেগে থাকে। সেই তুলনায় কিন্তু এখানে অনেক টেবিল এখনো রয়েছে এবং যে হাজত থানা যেগুলো রয়েছে সেখানে কোনো ধরনের আসামি কিংবা অপরাধী এই মুহূর্তে কিন্তু এখানে নেই। থানাতে আমরা দেখতে পাচ্ছি ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার পদে যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু থানায় অবস্থান করছেন। আর অপরদিকে সরকারি নিয়োজিত পুলিশের যে ট্রাফিক শৃঙ্খলা
ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে যারা দায়িত্ব পালন করেন ট্রাফিক পুলিশ সদস্য, তাদের কিন্তু কোথাও আমরা এখন পর্যন্ত দায়িত্ব পালন করতে দেখছিনি। বরাবরের মতো শিক্ষার্থীরা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। এর বাইরে হিন্দু সম্প্রদায়ের যারা নাগরিকরা রয়েছেন তারা কিন্তু গতকাল এবং আজকেও নগরের সদর রোডে কয়েক সহস্রাধিক বাসিন্দা এসে তারা তাদের নিরাপত্তা এবং মন্দির ভাঙচুর লুটপাটের প্রতিবাদ জানিয়েছেন, তারা তাদের নিরাপত্তা নিশ্চিতের জানিয়েছেন। এর বাইরে শিক্ষার্থীদের জানালে দুপুর 3টা বেলা 12টা থেকে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। আর সেখানে তারা একই দাবি করেছেন যে সকল ধরনের বৈষম্যমূলক যে বিষয়গুলো ঘটছে সকল ধরনের মানা হয় সহিংসতা আরোপ এবং সুস্থ পরিবেশ নিশ্চিতের দাবিতে তারা দুপুরে ঘণ্টাব্যাপী সদর এলাকায় অশ্বিনীকুমার হলের সামনে মানববন্ধন করেছেন। এর বাইরে তোলা আইনশৃঙ্খলা পরিস্থিতি জেলার অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা দেখেছি যে ব্যাংক, বিপণী বিতান, বাজার, সেখানে নাগরিকদের যাতায়াত রয়েছে স্বাভাবিকের মতোই। তবে এখনো কিন্তু মানুষের মধ্যে একটি আতঙ্ক কাজ করছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে উদ্ভূত পরিস্থিতি এবং সহিংস ঘটনাগুলো ঘটেছে এর প্রভাব কিন্তু এখনো মানুষের মনের মধ্যে রয়েছে। সর্বোচ্চ কিন্তু এই আলোচনাই চলছে। এর বাইরে আওয়ামী লীগের নেতাকর্মী তারা কিন্তু একেবারেই এলাকার জন্য কোথাও কিন্তু তাদের দেখা যাচ্ছে না নেতাকর্মী এবং সমর্থকদের। আমরা অনেকের সঙ্গে কথা বলছি, তারা আত্মগোপনে রয়েছেন। অপরদিকে নেতাকর্মী তাদের উত্তম এবং সক্রিয়, তারা মোটরসাইকেল মহড়া বিভিন্ন। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুর্তজা জুয়েল। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে বেসামরিক শৃঙ্খলা বাহিনী হিসেবে মর্যাদা দেওয়া সহ 11 দফা দাবি জানিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলে কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সকালে চট্টগ্রাম রেল স্টেশনে সংবাদ সম্মেলনে এইসব দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না তারা। সংবাদ সম্মেলন থেকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পূর্বাঞ্চলের কমান্ড্যান্ট শহীদুল ইসলামের অপসারণ দাবি করা হয়। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে আজও মাঠে আছে শিক্ষার্থীরা। বাগেরহাট ও রাজশাহী সহ বিভিন্ন স্থানে দেয়ালে নানা রঙে রাঙিয়ে তুলছেন তারা। এতে শহর যেন এক নতুন রূপ পাচ্ছে। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণেও কাজ করছে তারা। কুড়িগ্রামে সকাল থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে সাধারণ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। এছাড়া পটুয়াখালীর কলাপাড়ায় বাজার মনিটরিংয়ের দায়িত্বে নেমেছেন শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে পৌর শহরের কাঁচা বাজার, মাছ বাজার, মুরগির বাজার ও বিপণী বিতানগুলো তারা ঘুরে ঘুরে মনিটরিং করেন। তো আমাদের স্টুডেন্টদের অর্জন বিভিন্ন চেষ্টার মাধ্যমে তাদের রক্তদানের মাধ্যমেই এটা হয়েছে, যেটা আমরা 1971-এর পরে আবার ফিরে পেয়েছি। এটা যেন আমরা না ভুলে যাই। অনেক শহীদের রক্তের বিনিময়ে এই অর্জন। ছেলেমেয়েরা বুঝতে চেয়েছেন যেন দ্বিতীয় এই যে স্বাধীনতাকে স্মরণীয় করে রাখার জন্য মূলত এই গ্রাফিক্সটা করা হয়েছে। বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। নাটোর, জামালপুর, পটুয়াখালী ও কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলা শহরে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। সংখ্যালঘুদের জন্য 10% সংসদীয় আসন বরাদ্দ রাখা, সংখ্যালঘু মন্ত্রণালয় ও সুরক্ষা কমিশন গঠন সহ বেশ কিছু দাবি জানান প্রতিবাদকারীরা। জায়গা দখল হয়ে যাচ্ছে। ওই তো মুসলিম লোক কেন দখল হচ্ছে? এটা আমার দেশ, এটা আমার মা, আমরা এটা ছাড়বো না। রাতে পর্দা নামছে প্যারিস অলিম্পিকের। বাংলাদেশ সময় রাত 1টায় আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের 33তম আসরের। পদক তালিকায় এখন পর্যন্ত সর্বোচ্চ 39টি স্বর্ণ চীনের, আর যুক্তরাষ্ট্র স্বর্ণ জিতেছে 38টি। আরও 13টি স্বর্ণের সুরাহা বাকি রয়েছে। শনিবার ব্রেক ড্যান্সের স্বর্ণপদক জিতেছে কানাডা। পুরুষদের এই ইভেন্টটি এবারই প্রথম জায়গা করে নিয়েছে অলিম্পিকে, আর প্রথম সুযোগেই বাজিমাত কানাডিয়ানদের। আর্টিস্টিক সাঁতার, ডাইভিং আর মেয়েদের টেবিল টেনিসের স্বর্ণপদক জিতেছে চীন সবচেয়ে শক্তিশালী ডাইভিং আর আর্টিস্টিক সাঁতারে। তবে শুটিং আর টেবিল টেনিসেও 5টি করে স্বর্ণ নিয়ে বিভিন্ন খেলায় নিজেদের ভারসাম্য প্রমাণ করেছে তারা।
অ্যাথলেটিক্সের দুটি ইভেন্ট মিস করার পর মেয়েদের 100 মিটার হার্ডলস আর নারী ও পুরুষ উভয় বিভাগের রিলে স্প্রিন্টে স্বর্ণ ঝুলিতে পড়েছে যুক্তরাষ্ট্র। সাথে ছিল পঞ্চমবারের মতো ছেলেদের বাস্কেটবলের স্বর্ণ। মূলত অ্যাথলেটিক্স দিয়েই বরাবর অলিম্পিক গেমসে রাজত্ব করে যুক্তরাষ্ট্র, এবারও তাই হয়েছে। অ্যাথলেটিক্স মাঠে গড়ানোর আগ পর্যন্ত অবশ্য পদক তালিকায় বেশ পিছিয়ে ছিল তারা। সাঁতারের কারণেই এবার শুরুতে বেশ দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। তাদের জেতা 18টি স্বর্ণের 13টি সাঁতারে। প্যারিস অলিম্পিকে এবার হতাশ করেছে এশিয়ার শক্তি ভারত। অন্তত 3টি স্বর্ণ পদকের সম্ভাবনা নিয়ে আসর শুরু করা দেশটি পায়নি একটিও। শুটিংয়ের 3টি ইভেন্টে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। বিপরীতে চমক দেখিয়েছে পাকিস্তান। পুরুষদের বর্ষা নিক্ষেপে আরশাদ নাদিম স্বর্ণপদক জিতেছেন, আর বাংলাদেশ বরাবরের মতোই অংশগ্রহণ করেই খুশি ছিল। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটুল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বঙ্গভবনের নতুন প্রধান বিচারপতি ও আরও 2 উপদেষ্টার শপথ, দেশে ফিরলে অপরজন নেবেন। পুলিশকে দ্রুত কাজে ফিরতে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার, নিরপেক্ষ গণমাধ্যমের ওপর গুরুত্ব আরোপ। ঢাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গোলাগুলি, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অর্থ উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা 50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।